কিছুক্ষণের মধ্যে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি। মির্জা ফখরুলের আগমন ঘিরে নানা প্রস্তুতি। মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন, নতুন 4 জন সহ 5 পূর্ণ ও 2 প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন। হোটেল শিখাইনে আগুনে নিহত 6 বাংলাদেশির মরদেহ দেশে আসবে আজ। একজনকে কলকাতায় সৎকার। পাচার করা অর্থ ফেরত ঠেকাতে বাংলাদেশের ওপর এস আলমের মামলা। ল ফার্মের পেছনে সরকারের খরচ প্রায় 50 কোটি টাকা। শুভেচ্ছা, আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 10টার খবরে। শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সোহেলি চাকমা। তৃণমূল থেকে বিএনপির দুর্দিনের কাণ্ডারি বর্ষিয়ান রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার আসীন হলেন রাষ্ট্রের সর্বোচ্চ পদে। বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী প্রতিমন্ত্রী সহ কয়েকশো অতিথি। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। রাষ্ট্রপতির শপথ শুরু হওয়ার আগে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাথে ছিলেন তার সহধর্মিণী। এছাড়া সাবেক প্রধান উপদেষ্টা, বিরোধী দলীয় নেতা, বিভিন্ন দেশের কূটনীতিক সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সন্ধ্যা 7:30টার কিছু আগে দরবার হলে প্রবেশ করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে এরপর শুরু হয় শপথের আনুষ্ঠানিকতা। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব। রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। এরপর মন্ত্রী হিসেবে শপথ নেন 4 জন, প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন আরও 2 জন। তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি রশিদুজ্জামান মিল্লাত সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন আমন্ত্রিতরা। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের 5 বছরের মেয়াদকাল শুরু হলো। এই সময়টাতে তিনি দেশের সকল ব্যক্তির ঊর্ধ্বে অবস্থান করবেন, আর রাষ্ট্রের সকল কাজ পরিচালিত হবে তার নামেই। বঙ্গভবন থেকে আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। দর্শক, কিছুক্ষণ পর জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। সোহেলি, 10:15 রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সাভার স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসবেন এবং তিনি 71 বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। শ্রদ্ধা নিবেদনের জন্য যে প্রস্তুতি, সে প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে এবং এই অনুষ্ঠান উপলক্ষে সাভার এলাকাতে এবং সাভার স্মৃতিসৌধ এলাকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সশস্ত্র বাহিনীর প্রধান, সেহেতু 3 বাহিনীর প্রধান এখানে থাকবেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে থাকবেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি নবনিযুক্ত রাষ্ট্রপতি, তিনি 71 বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন এবং পরিদর্শন বইয়ে সই করার পরে সাভার স্মৃতিসৌধ প্রাঙ্গণে তিনি বৃক্ষরোপণ করবেন। এর মাধ্যমে মূলত শেষ হবে
একাত্তরের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে কার্যক্রম সেটি শেষ হবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে গতকাল রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেবার পরে বিভিন্ন দেশের রাষ্ট্রপতিরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন, এবং একই সাথে গতকাল যারা বঙ্গভবনের দরবার হলে উপস্থিত ছিলেন তারাও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার অভিনন্দন জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল থেকেই মূলত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হিসেবে তার যে কার্যকাল 5 বছর, সে 5 বছরের মেয়াদকাল শুরু হয়েছে, এবং রাষ্ট্রের সকল কাজ রাষ্ট্রপতির নামে পরিচালিত হয়। এবং আপনাকে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ বাদে রাষ্ট্রপতিকে অন্যান্য সব কার্য পরিচালনা করতে হবে প্রধানমন্ত্রীর পরামর্শেই। এবং এই যে 5 বছর মেয়াদকাল রাষ্ট্রপতির রয়েছে, এবং এই 5 বছর মেয়াদকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সকল ব্যক্তির ঊর্ধ্বে অবস্থান করবেন, এবং সংবিধানের 4র্থ ভাগে মূলত রাষ্ট্রপতির যে কার্যকাল বা রাষ্ট্রপতির যে বিভিন্ন কর্মসূচি রয়েছে বা বিভিন্ন কাজ রয়েছে সেগুলো কিন্তু উদ্ধৃত করা হয়েছে। তো 10:15 রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসবেন, এবং তিনি 71 বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরই মধ্যে শ্রদ্ধা নিবেদনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সোহেলি, ধন্যবাদ আপনাকে। দর্শক, সহকর্মী আশিকিন প্রিন্স যুক্ত হয়েছিলেন সাভার থেকে। শুক্রবার শপথ নেওয়ার নতুন মন্ত্রী প্রতিমন্ত্রী সহ মন্ত্রিসভার 7 জন সদস্যদের মধ্যে মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন করে প্রজ্ঞাপন করেছে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত। আর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বান্দরবানের সংসদ সদস্য সাচিন প্রুকে। বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ পেয়েছেন তথ্য মন্ত্রণালয়। আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির টেকনোক্র্যাটিক হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, আর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারকে। সরবরাহ কিছুটা বাড়লেও এখনও কাটেনি গ্যাস সংকট। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। সোহাগ, যেমনটি বলছিলাম যে কিছুটা চাপ বাড়লেও কিন্তু পুরোপুরি সংকট কাটেনি। আপনি এখন যে ফিলিং স্টেশনে আছেন সেখানে সরবরাহ কেমন দেখছেন? সোহেলি, আমি যেখানে রয়েছি সেটা তেজগাঁও একটি সিএনজি গ্যাস স্টেশনে রয়েছি। এখান থেকে আমরা যা জানতে পেরেছি, এই পার্শ্ববর্তী আরও কয়েকটি স্টেশনে আমরা গিয়েছিলাম, সবগুলো জায়গায় কিন্তু সংকট আসলে কাটেনি বলে যে চাপ বেড়েছে এরকমটা আমরা আসলে শুনতে পাইনি। বরঞ্চ এখানে যারা সরবরাহকারী রয়েছেন এবং যে সকল গ্রাহকরা রয়েছেন তারা সবাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন এই সংকটটা আগের মতোই রয়েছে এবং দিন দিন এটা তীব্রতর হচ্ছে। দেশে প্রতিদিন যেখানে গ্যাসের চাহিদা রয়েছে 380 থেকে শুরু করে 400 কোটি ঘনফুট, সেখানে তাদের এখানে সারা দেশে সরবরাহ রয়েছে 150 থেকে 200 কোটি ঘনফুট। সুতরাং একটি বৃহৎ অংশের ঘাটতি কিন্তু এখানে রয়ে গেছে। সেই ঘাটতির একটি চিত্র ফিলিং স্টেশনগুলোতে যেমন রয়েছে, বাসাবাড়িতে যে গ্যাসগুলো রয়েছে সেই গ্যাসগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদম দিনের একটা বৃহৎ সময় কিন্তু সেখানে গ্যাস পাচ্ছে না সাধারণ মানুষ, যার ফলে তাদেরকে ইলেকট্রিক চুলা ব্যবহার করতে হচ্ছে। শুধু চিত্রটা এই বাসাবাড়ি এবং গাড়িতে যে গ্যাস রয়েছে সেখানেই সীমাবদ্ধ না, এই চিত্রটা ঠিক একই রকমভাবে শিল্প কলকারখানাগুলোর যে রয়েছে সেখানেও পড়েছে। ঢাকার আশেপাশে যে সকল শিল্পাঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর এবং ওইদিকে চট্টগ্রামে, সবগুলো জায়গায় কিন্তু শিল্প কারখানাগুলোতেও আমরা দেখেছি সেখানে তাদেরকে কারখানা বন্ধ করে দিতে হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের সূত্র ধরে যদি আমরা বলতে চাই তাহলে হাজারখানেক বিভিন্ন কারখানা বা প্রতিষ্ঠান যেগুলো গ্যাস চালিত সেগুলো বন্ধ করতে হচ্ছে, তারা শ্রমিকদের বেতন দিতে পারছে না, সেখানে আসলে উৎপাদন ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে এই গ্যাস সংকট যত ঘনীভূত হচ্ছে, ঠিক দেশের সার্বিক পরিস্থিতিতে অর্থনীতিতেও একটি বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। বাংলাদেশের বিদ্যুতের একটি বড় অংশ উৎপাদন হয় কিন্তু এই গ্যাসের উপর নির্ভরতা রেখেই। সুতরাং দেশে যেহেতু প্রতিদিন প্রায়
৩৫০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। তার মধ্যে বর্তমানে এখন দেখা যায় দিনের বেলা যে গ্যাসের বিদ্যুতের উৎপাদন হচ্ছে সেই উৎপাদন হচ্ছে ১২০০ থেকে ১৪০০ মেগাওয়াট। আর সন্ধ্যাবেলা বা যখন একটু একটু অতি গুরুত্বপূর্ণ সময় তখন এটা গিয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় ১৪০০ থেকে ১৬০০ মেগাওয়াটে। অর্থাৎ সেখানেও কিন্তু একটি 50% যেটাকে আমরা বলি ৫০% বিদ্যুতের চাহিদার একটি ঘাটতি রয়েছে, যার ফলে তার প্রভাব কিন্তু ঢাকা শহরে যেমন দেখা যাচ্ছে বাসাবাড়িতে প্রতিদিনই প্রায় ২-৪ ঘন্টা করে বিদ্যুৎ থাকছে না, ঠিক এই চিত্র আরও করুণ গ্রামে। অর্থাৎ গ্যাসের সংকটের যে সামগ্রিক প্রভাব বাংলাদেশের অর্থনীতির প্রায় সবগুলো ক্ষেত্রে পড়তে শুরু করেছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে যে সকল সাধারণত ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশা চালক রয়েছে তারা আসলে তাদের যে সারাদিনকার যেই কাজটা রয়েছে সেই কাজের একটি বড় সময় গাড়ি চালানো বাদ দিয়ে তাদেরকে গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যার ফলে তাদেরকে আসলে তারা চাইলেও তাদের অন্যান্য দিনের সময় যে ইনকামটা তাদের হতো সেই দর্শক, গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সোহাগ। কলকাতায় হোটেল শিখাইনে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আসবে আজ। এর মধ্যে নিহত 2 ভারতীয়ের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার বাসিন্দা রেবতী সরকারের সৎকার কলকাতায় করার অনুরোধ জানিয়েছেন তার ছেলে অনিক। মরদেহগুলো বাংলাদেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ক্লিয়ারেন্স দিতে হাই কমিশনের কাছে অনুরোধ জানিয়েছেন স্বজনরা। এদিকে হোটেলে অগ্নিকাণ্ডের পর সামনে আসছে একের পর এক অব্যবস্থাপনার তথ্য। প্রাথমিক তদন্তে জরুরি বের হওয়ার পথের সমস্যা, পর্যাপ্ত আলো বাতাস চলাচলের অভাব এবং কিছু কিছু কক্ষে জানালা না থাকার বিষয়গুলো সামনে এসেছে। দর্শক, কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনার আরও খবর জানবো। সে খবর জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন শরীফ বিশ্বাস। শরীফ, এই মুহূর্তে আপনার কাছে নিহতদের দেশে আসার বিষয়ে কি আছে আপডেট জানাবেন? দেবাশিস দত্ত এবং তার পরিবার সহ তার পরিবারের 4 সদস্যের মরদেহ কিছুক্ষণের মধ্যে কলকাতা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। অর্থাৎ বেনাপোল বন্দর হয়ে কিন্তু কুষ্টিয়াতে আসার কথা। কিছুক্ষণ আগেও আমরা তার পরিবারের বিশেষ করে দেবাশিস দত্তের বাবার সাথে কথা বলেছি। তিনি জানাচ্ছিলেন সব আনুষ্ঠানিকতা শেষ করে কিছুক্ষণের মধ্যে অর্থাৎ বাংলাদেশ সময় সকাল 11টার সময় কলকাতা থেকে বেনাপোলের উদ্দেশ্যে কিন্তু রওনা হবে এবং সেখানে 3টা বাজতে পারে, 2:30 থেকে 3টা বাজবে এবং তারপর সেখান থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে দেবাশিস দত্ত সহ যে 4 জনের মরদেহ সেই মরদেহ কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হবে। এরই মধ্যে আমরা দেখেছি কুষ্টিয়া থেকে বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী অর্থাৎ তার দীর্ঘদিনের সহকর্মী যারা তারা কিন্তু বেনাপোলের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তাদের মরদেহ অর্থাৎ দেবাশিস দত্ত সহ যে 4 জনের মরদেহ তারা কিন্তু রিসিভ করে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হবে। দর্শক, শরীফ বিশ্বাস কুষ্টিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজকে চারি ভাই দেখছি আবার এই এখানে সবার
আপা হুমায়ুন এলে তো চলবে এক পাশে ইউসুফ এক ওরা তো ঝাপা দিচ্ছে প্রথমে কাদের প্রথম ভালো জায়গায় গেছে টিএমের এখানে আসে না কিন্তু পুরো সচিব হলো এখন নারাই তো তুমি নাড়াচাড়া করতে পারবে না কিন্তু ওদের আন্দোলন কি কাজ করছে লাভ হয় না ওই জায়গায় তো পারবে না
কিছুক্ষণ আগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৭১ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং এর পরবর্তীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিদর্শন বইয়ে সই করেছেন। এখন তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করছেন। অর্থাৎ 10টা 25 দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনীর চৌকস দল। এ সময় সশস্ত্র সালাম জানায় এবং এখন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বৃক্ষরোপণ করছেন। বৃক্ষরোপণের মধ্য দিয়ে সাভার স্মৃতিসৌধে তার যে শ্রদ্ধা নিবেদনের যে কার্যক্রম সেটি শেষ হবে। আপনাকে জানিয়ে রাখি যে যখন শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তখন সামরিক এবং বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং এই কার্যক্রম উপলক্ষে সাভার স্মৃতিসৌধ প্রাঙ্গণ এবং এর আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তো রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরই মধ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেছেন। বৃক্ষরোপণের মধ্য দিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে ৭১ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের যে কার্যক্রম, সে কার্যক্রমটি এরই মধ্যে শেষ হয়েছে। দর্শক, স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।